নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা রিভাইজ কিছু দেবো না, একদম ডাইরেক্ট ক্লাসে ঢুকবো। আমি দেখলাম গ্রুপে রিকোয়েস্ট এসছে যে 32 যে দরজা আছে সেই দরজা সম্পর্কে কিছু বলার জন্য, বা দরজা নিয়ে ক্লাস আমাদের এখনো কমপ্লিট হয়নি, তো সেটা আজকে আমরা করব। তার সঙ্গে সঙ্গে কিছু মেডিকেল ইস্যুস নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তো স্ক্রিন দেখতে পেলেই আমাকে বলবে আপনারা। দেখুন তো স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। কেউ একজন আনমিউট করুন, আমাকে রিপ্লাই দিন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। না, এখনো পাইনি। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন আজকে আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে পড়ব সেটি হচ্ছে 32 দরজা। কেমন? একটি বাস্তুর মধ্যে 32 প্রকারের দরজা হয়ে থাকে। সেটা কিরকম না, আমরা এক একটা দিককে 8টি ভাগে ভাগ করি। খুব ইজি একটা প্রসেস। যেমন আমি একটি ছক করে দেখালে আপনারা বুঝতে আরো সুবিধা হবে। আমি যদি ধরে নিই এটা আমার বাড়ি, এই বাড়ির মধ্যেই আমার 32 প্রকার বা 32 রকমের দরজা আসবে। সেটা কিভাবে? খুব সহজ ব্যাপার। দেখুন, এই জায়গাটা আমার কি হচ্ছে, এই জায়গাটা আমার নর্থ হচ্ছে, তাই তো? এই জায়গাটা যদি আমার নর্থ হয়, পাশেই চলে আসছে আমার NNE। ঠিক তার পাশে চলে আসছে নর্থ ইস্ট। তো এখানে আমরা নর্থ ইস্টকে পেয়ে গেলাম। নর্থ ইস্টের নিচে ENE আসছে। EME। ইস্ট। SE। SSE। সাউথ।
দেখুন এই আমাদের 16 দিক বেরিয়ে গেল। এবার এই 16 দিককে কিরকম ভাবে ভাগ করা হচ্ছে। এই যে এক একটা কোণ বেরিয়েছে, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, এসি বা সাউথ ইস্ট, এই প্রত্যেকটা কোণ দুই দিকের মিশ্রণে তৈরি হয়। যেমন যদি ঈশান কোণকে ধরি আমরা, ঈশান কোণ উত্তর এবং পূর্বের মিশ্রণে তৈরি হচ্ছে। অগ্নিকোণ সাউথ এবং ইস্ট, পূর্ব এবং দক্ষিণের মিশ্রণে তৈরি হচ্ছে। সাউথ ওয়েস্ট বা নৈಋত্য কোণ দক্ষিণ এবং পশ্চিমের মিশ্রণে তৈরি হচ্ছে। ঠিক তেমনি উত্তর এবং পশ্চিমের মিশ্রণে নর্থ ওয়েস্ট বা বায়ুকোণ তৈরি হচ্ছে। তো এইবার এইগুলোকে ভেঙে নেওয়া হচ্ছে এখান থেকে। হ্যাঁ, তো এইবার এখানে কি করা হলো, পুরো জিনিসটাকে এখান থেকে ভাগ করে নেওয়া হলো। কিভাবে? নর্থকে দুই ভাগে ভাগ করা হলো। মানে যে কটা দিক আমরা পাচ্ছি প্রত্যেককে দু ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। নর্থ ওয়েস্টকেও এনএডব্লিউ কেও তাই দুই ভাগে ভাগ করে নেওয়া হলো। এনএনই কেও তাই দুই ভাগে ভাগ করে নেওয়া হলো। এবার দেখুন এই যে জায়গাটা তৈরি হলো না, এক একটা দিক থেকে আমরা 8টা দিককে পাবো। দরজার কিন্তু ভীষণ গুরুত্ব। অতএব যখনই আমরা কারোর বিচার করব দরজাটাকে প্রথম দেখব। দরজা যদি ভুল থাকে তার প্রতিকার অবশ্য কর্তব্য। কমপ্লিট।
এইবার জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে যদি খুব মন দিয়ে দেখি জিনিসটা, ভালো করে দেখুন। এই যে সাইডটা গেছে, এই নর্থ ওয়েস্টকে কি করা হলো, দুভাগে ভাগ করে দেওয়া হলো। কেন ভাগ করা হলো? না, উত্তরের সাইডটা উত্তরকে দেওয়া হলো আর পশ্চিমের সাইডটা পশ্চিমকে দিয়ে দেওয়া হলো। কেমন? তাহলে এই যে অংশটা, এই অংশটা আমরা কি লিখবো? এইখানে আমরা লিখবো, এই জায়গাটা হয়ে গেল N1 এর জায়গা, N1। ঠিক তার পাশেই রয়েছে N2। এটা N3, N4, N5, N6, N7, N8। আবার ঠিক তার নিচ থেকেই, পর থেকেই শুরু হয়ে যাচ্ছে E1, কারণ এই ঈশান কোণের এই পজিশনটা ইস্টের দিকে পাচ্ছি আমরা, তো সেক্ষেত্রে এই জায়গাটা হয়ে যাবে E1। এই জায়গাটা হয়ে যাবে E2। এই জায়গাটা হয়ে যাবে E3। This is E5, oh, E4। E5, E6, অগ্নিকোণে চলে যাচ্ছে E8। কমপ্লিট, ইস্ট কমপ্লিট। ঠিক এই জায়গা থেকে শুরু হয়ে যাবে S1। SSC এর প্রথম ভাগে S2, সেকেন্ড ভাগে S3, এখানে S4,
S6 খুব ভয়ঙ্কর দরজা এগুলো। S6, S7, S8, S8 সাউথ ওয়েস্টের দরজা সবকিছু ধ্বংস করে দিতে পারে। ঠিক এখান থেকে শুরু হয়ে গেল W1 এর দরজা, অর্থাৎ ওয়েস্টের প্রথম ভাগ এখান থেকে স্টার্ট হচ্ছে। W1, W2, W3, W4, W5, W6, W7, এখানে W8 কমপ্লিট। এই অবধি ক্লিয়ার? এই হচ্ছে হ্যাঁ। 32টা দরজা। এই অবধি ক্লিয়ার তো প্রত্যেকের? আচ্ছা, এইবার দেখুন এই যে দিকগুলোকে আমরা ভাগ করেছি, এখানে খুব ইজি বুঝতে গেলে এই যে এক একটা দিক কত ডিগ্রি করে পাচ্ছে না, 22.5 ডিগ্রি করে পাচ্ছে, তাই তো? এই যে 22.5 ডিগ্রি করে এক একটা দিক পাচ্ছে, এর অর্থ হলো এই প্রত্যেকটা 22.5 ডিগ্রিকে আমরা দুই ভাগে ভাগ করেছি, মানে 11 ডিগ্রি সামথিং করে আসবে। সেই প্রত্যেকটা 11 ডিগ্রি জায়গাতে আমরা একটা করে গেট দিয়েছি। এইভাবেই আমাদের টোটাল 32টা গেট হয়েছে, ঠিক আছে? এবার যদি আমরা এই বাস্তু চক্রটাকে ভালো করে দেখি একবার, এখানে পুরো জিনিসটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখুন NW পুরোটা কতটা, দুটো ভাগের। প্রথম ভাগে N1, N2, N3, N4, N5, N6, N7, N8 কমপ্লিট। নর্থ ইস্টের এখান থেকে শেষ পর্যায় থেকে E1, E2, E3, E4, E5, E6, E7, E8 কমপ্লিট। সাউথ ইস্টের প্রথম ভাগ থেকে S1, S2, S3, S4, S5, S6, S7, S8 কমপ্লিট। আবার সাউথ ওয়েস্টের প্রথম ভাগ থেকে W1, W2, W3, W4, W5, W6, W7, W8 কমপ্লিট। এইভাবে টোটাল 32টা দরজা এসছে। কেমন? এইবার আমরা জানবো যে কোন দরজায় কি ফল হয় বা কোনটা ভালো কোনটা খারাপ। সর্বপ্রথম আমি বলেই দিই একটা কথা, যে দরজা আমরা যেখানেই পাই না কেন প্রত্যেকটা সিমটম তো আমরা অবশ্যই দেখবো, সিমটম ম্যাচও করবে। দরজা সেই যে জোনে থাকবে অথচ সিমটম ম্যাচ করবে না, এটা হতে পারে না। সিমটম ম্যাচ অবশ্যই করবে, কিন্তু বিষয় হচ্ছে অত কিছু মনে রাখার আমাদের প্রয়োজন হবে না। আমাদের শুধুমাত্র প্রয়োজন হবে কোন দরজাটা ভালো, মানে কোনটা আমরা প্রেফার করব। যে কোনো দিকের এই দরজা সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে, উত্তর দিকে করতে নেই, পশ্চিম দিকে করতে নেই, অনেক রকম ভুল ধারণা আছে। এটা ভুল, সম্পূর্ণ ভুল ধারণা। দরজা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে কোনো দিকেই করা যায়, শুধু দেখতে হয় দরজাটা কত নাম্বারে আছে। এই যে 32টা ডোর আমরা বললাম, এর উপরে ডিপেন্ড করছে নাম্বার, অর্থাৎ কত নাম্বারে গেটটা আছে। আমরা কি দেখব, যে কোনো দিকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চার দিকের মধ্যে যে কোনো দিকে যদি 3 নাম্বার এবং 4 নাম্বার দরজা হয়, মানে যদি উত্তর দিকে হয় N3, N4, পূর্ব দিকে হলে E3, E4, সাউথে হলে, দক্ষিণ দিকে হলে S3, S4, ওয়েস্টে পশ্চিম দিকে হলে W3, W4, অর্থাৎ 3 নাম্বার এবং 4 নাম্বার দরজা সব থেকে উত্তম হয়, সব থেকে ভালো হয়। এই 3 আর 4 ছাড়া আমরা যে দরজাই নেব তাতেই কিছু না কিছু ডিসপুট থাকবে, কিছু না কিছু প্রবলেম থাকবেই। কেমন? তো মনে রাখার সুবিধা যে কোনো দিকের 3 নাম্বার এবং 4 নাম্বার দরজাই প্রেফারেবল, সব থেকে ভালো। এইবার চট করে একবার চোখ বুলিয়ে দেখে নেব যে
কোন দরজার কি ফল হয়। আশা করছি লেখাগুলো পড়তে অসুবিধা হবে না খুব একটা, বুঝতে পারবেন। বত্রিশ দরজা। বলছি দরজার যে ড্রয়িংটা করা হলো ওইটা একবার দেখি। নিশ্চয়ই দেখানো হলো। ঠিক আছে, হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইবার দেখুন আমাদের দরজার ফলাফল। যদি দরজা কারোর N1 থাকে, N1 দরজা বলছে দুর্ঘটনা মৃত্যু, অর্থাৎ বাড়িতে কোনো না কোনো বিষয়, সেটা ইলেকট্রিক্যাল হোক, সেটা গাড়ি ঘোড়া সম্বন্ধিত হোক, মানে যেগুলোকে আমরা অ্যাক্সিডেন্ট বলে থাকি, সেই দুর্ঘটনা হতেই থাকবে। মানে ছোটখাটো থেকে বড়সড় দুর্ঘটনা বাড়িতে লেগেই থাকবে। এবং হঠাৎ যে মৃত্যুগুলো হয় আর কি, মানে কোন রকম মানে মারা যাওয়ার কোনো কথাই না, হঠাৎ করেই মৃত্যু হয়ে গেল, এটা বিভিন্ন কারণে হতে পারে। তো যখনই দুর্ঘটনার মৃত্যু বাড়িতে প্রায় ঘটতেই থাকবে, তখন আমরা আন্দাজ করেই নেব যে দরজা অবশ্যই N1 আছে। যদি N2 থাকে তাহলে কি হবে, বারবার মনে হবে আমাদের বাড়িতে কেউ নজর দিচ্ছে, কেউ তন্ত্রমন্ত্র করছে, শত্রু বৃদ্ধি হতে থাকবে। যখনই N2 দরজা আসবে তখনই শত্রু বৃদ্ধি অটোমেটিক হতে থাকবে। তারপর কি আসছে, 3 নাম্বার দরজা। 3 নাম্বারে কি, ধনলাভ পুত্র বৃদ্ধি, অর্থাৎ 3 নাম্বার দরজা বললাম যেহেতু 3 আর 4 খুব ভালো হয়। যদি N4 দরজা আসে, পিতৃপুরুষত ধনলাভ, হঠাৎই অর্থপ্রাপ্তি যোগ, লটারি ইত্যাদি, মানে সব দিক থেকে লাভ 4 নাম্বারে, আর 3 নাম্বারও তাই। 5 নাম্বারে যদি দরজা হয় N5 ধার্মিক স্বভাব, ধ্যান, মেডিটেশন, ধর্ম, কর্ম ইত্যাদি। মানে এখানে একটু ব্যাপার চলে আসছে যে একমাত্র N5 দরজাটাই একটু ব্যতিক্রমী দরজা অন্যান্যদের থেকে, মানে এটা ভালোই বলা যায় N5 কে। কেমন, বাকিদের মধ্যে কিন্তু এই গুণটা নেই, বাকিদের মধ্যে 5 ক্ষতিই করে, ভালো খুব একটা করছে না। N5 একমাত্র ধার্মিক স্বভাবকে নিয়ে আসছে, ইত্যাদি ইত্যাদি করছে। ঠিক আছে, তারপর কি আসছে N6, হঠাৎই ব্যবহারে পরিবর্তন, সামাজিক দূরত্ব, সম্পর্ক খারাপ। N6 যখনই দরজা চলে আসবে, ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করা যায়। হঠাৎই মানে এটা কিন্তু ব্যবহারে পরিবর্তন, যেগুলো খামখেয়ালি বলি আমরা, আর এই তো ভালো ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে, মানে হঠাৎ হঠাৎ পরিবর্তন হয়ে যাবে ব্যবহারের মধ্যে। প্লাস সে সবসময় সামাজিক একটা দূরত্ব বজায় রাখবে, এবং বেশিরভাগ লোকের সঙ্গেই তার সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। N7, মেয়েদের জন্য খারাপ, মেয়েদের বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে ভুল বিবাহ, মেয়েদের কষ্ট ইত্যাদি। আমরা এখন এই পালিয়ে গিয়ে বিবাহ বা বাড়ির বিরুদ্ধে গিয়ে বিবাহ প্রায় শুনে থাকি, তাই না? যখন এই বিরুদ্ধে গিয়ে বিবাহ, মেয়েরা বিশেষ করে, ছেলেদের না, যখন এই ভুল বিবাহের সিদ্ধান্ত নিচ্ছে বা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, তখন 100% আমরা ধরেই নেবো এর কোনো না কোনো দরজা N7 আছে। N7 দরজা থাকলে এই জিনিসগুলো ঘটে। N8, N8 দরজা বলছে দেব কৃপা, উত্তম মানসিকতা, সেভিং, সব দিক থেকে ভালো। N8 দরজাটাও ব্যতিক্রমী দরজা, সব দিক থেকে ভালো, কিন্তু N8 দরজা সবাইকে শুট করে না, সবার জন্য N8 দরজা না। স্পেসিফিক কিছু লোকজনের জন্য N8 দরজা হয়, যাদের বৃহস্পতি প্রচন্ড স্ট্রং থাকে। ওটা কুণ্ডলী দেখেই আমরা বলতে পারবো যে N8 দরজাকে দেয়া যাবে কি যাবে না। কিন্তু 3 এবং 4 নাম্বার দরজা প্রত্যেককেই দেয়া যায়, ওখানে কিছু দেখার প্রয়োজন হয় না। E1 যদি দরজা কারোর হয়, তখন কি আসছে, হঠাৎ করেই লস, বাড়িতে আগুন লাগা, ইলেকট্রিক শর্ট সার্কিট, দুর্ঘটনা, এগুলো লেগে থাকবে যদি E1 দরজা হয়। E2, মহিলা কষ্ট, অধিক ব্যয়, মেয়েদের রোগ। E3, ধন লক হয়ে গেছে, লাভ হবে, এটা যাই হোক।
ধনলাভ, সাফল্য, উত্তম। E4 বিজেতা, সরকারি কাজ, রাজনীতি, অর্থপ্রাপ্তি সব দিক থেকে উত্তম ফল লাভ করে থাকে। E5 ডিপ্রেশন, রাগ, ইরিটেশন, মানসিক রোগ। E6 কথা না রাখা, বদনাম, মেয়েদের কষ্ট, বিবাহ বিলম্ব। E7 শত্রু ভয়, হিংসাত্মক মনোভাব। E8 দুর্ঘটনা, চুরি, লস, অ্যাক্সিডেন্ট। যখন দরজা S1 এ চলে আসছে তখন বাচ্চাদের বিকাশে বাধা, বড়দের কথা না শোনা, পড়াশোনা না করা, অসৎ সঙ্গে পড়া, অর্থ ক্ষতি। এই প্রত্যেকটা জিনিস আসছে S1 এ। যখন সেটা আমরা S2 তে নিয়ে যাচ্ছি, অর্থ ভালো হলেও পারিবারিক কষ্ট থাকবে। S3 তে গেলে সফলতা, লোক কল্যাণ। S4 এ গেলে সফলতা, লাভ, পুত্রপ্রাপ্তি সব রকম ভাবে হবে। S5 ধার বেড়ে যাওয়া, বিবেক বুদ্ধি ভ্রষ্ট হয়ে পড়া, মৃত্যু। S6 লস, দারিদ্রতা, অপমান। S7 অসফলতা, সব দিক দিয়ে লস। S8 সম্পর্ক খারাপ, মোহভঙ্গ, ছেলেদের কষ্ট। W1 আয়ু কম, লস, পুত্র কষ্ট। W2 দূরদৃষ্টি না থাকায় জীবনের লক্ষ্যে অস্থিরতা। W3 বিকাশ, লাভ। W4 সন্তুষ্ট, ইচ্ছা পূরণ। সন্তুষ্ট মানে সে সব দিক থেকেই সন্তুষ্ট হয়ে গেছে, তারা আর কিছু চাই না। W5 মহাত্মাকাঙ্ক্ষী, অতিরিক্ত ইচ্ছার কারণে অসন্তুষ্ট থাকবে, ভবিষ্যতের চিন্তা সবসময় এদের পীড়িত করবে। মানে W5 এ যেটা দরজা হবে, এদের ইচ্ছা কোনোদিনও পূর্ণ হবে না। একটা পূর্ণ হলো তো আরেকটা ইচ্ছা, আরেকটা হলো তো তারপরে আরেকটা ইচ্ছা, মানে কখনো ইচ্ছার পূরণ ঘটবেই না এদের। এই কারণের জন্য এর এক জন্মে সব ইচ্ছা পূরণ করা তো সম্ভব নয়। তো এই যে ইচ্ছা, কিছু কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যাবে, এর জন্য এরা কষ্টে থাকবে। W6 ডিপ্রেশন, স্ট্রেস, নানা বিষয় চিন্তা। W7 ডিপ্রেশন, ছোট ছোট খুশি ও আনন্দের ওপর প্রভাব। W8 লাস্ট দরজা, নানান রোগ ও স্বার্থপরতা। এই হচ্ছে টোটাল 32টা দরজার 32 রকমের সিমটম। এইগুলো দেখে আমরা আন্দাজ করতে পারি দরজাটা ব্যক্তির কোথায় আছে, তার বাস্তুছক না দেখেও। সবটা ক্লিয়ার, বোঝা গেছে প্রত্যেকের? বলছি যে দরজাগুলো যদি এরকম হয়ে থাকে, দরজা আছে কিন্তু সেটা ব্যবহার করা হয় না, বন্ধই থাকে, সেক্ষেত্রে কি এই প্রভাবটা একই থাকবে? 80% কমে যাবে। একেবারেই যদি ব্যবহার না করা হয়, মানে সবসময় বন্ধ থাকে? 80%ই কমবে, কারণ দরজা তো আসে, কখনো না কখনো খুলতে মন ইচ্ছে হতেই পারে। আচ্ছা, এই লিস্টটা পাওয়া যাবে? গ্রুপে দিয়ে দেওয়া হবে। গ্রুপে পেয়ে যাবেন এটা। এই অবধি ক্লিয়ার তো? তাহলে আমি পরেরটায় যাবো আর কি। মোটামুটি সবার বুঝতে পেরেছেন তো? এই সিমটম গুলোর সঙ্গে আপনারা নিজেদের দরজা মেলাতে পারবেন বাড়িতে। নিজেরা ড্রয়িং করেছেন, সেখানে মেলাতে পারবেন যে আপনাদের কোথায় কোথায় এই দরজাগুলো পড়ছে। আচ্ছা, এই দরজাগুলো মেন গেটের জন্য নাকি পুরো মানে ঘরে ঢোকার জন্য যে দরজাগুলো সেগুলোও লাগবে? না, আমরা দরজা যখন দেখবো কেবলমাত্র মেইন এন্ট্রান্সকে দেখবো, বাকিদের দেখার দরকার নেই। আচ্ছা, একটা ঘরে অনেক দরজা থাকতে পারে, আমার দরকার মেইন এন্ট্রান্স। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মেন এন্ট্রান্স বলতে আহ, বলছি উঠোন, উঠোন থাকে, উঠোন ঘেরা যে দরজা, আর এমনি বাড়ির যে দরজা, কোনটাকে মেন এন্ট্রান্স ধরবো? উঠোন ঘেরার দরজা যেটাকে হয় সেটাকে বাউন্ডারি এন্ট্রান্স বলে, আর ঘরের সঙ্গে যেটা থাকে সেটাকে মেইন এন্ট্রান্স বলে। আমরা দুটোকেই দেখি, তবে মেইন এন্ট্রান্স যেটা ঘরের সঙ্গে আসে ওটাই বেশি প্রভাব নিয়ে আসবে।
আর কারো মেন এন্ট্রান্সটা দুটো, দুটো একটা সামনের দিকে দরজা, একটা পিছনের দিকের দরজা, দুটোই রাখবো? হ্যাঁ অবশ্যই, যেটা ভালো হবে সেটা ইউজ করতে বলবো। হ্যাঁ। যে দরজা দিয়ে আমরা বাইরে যাচ্ছি বা যে দরজা দিয়ে বাইরে থেকে ভিতরে ঢুকছি সেই দরজাটাই আমরা দেখব, এক কথায়। আচ্ছা, ফ্ল্যাটের ক্ষেত্রে নিচে যে মানে সব ফ্ল্যাটে ওঠার জন্য একটা মেন গেট থাকে, আবার প্রত্যেকটা ফ্ল্যাটের এন্ট্রান্স একটু অন্য জায়গায় হয়, সেক্ষেত্রে কোনটা ধরবো? ফ্ল্যাটের ক্ষেত্রে আপনার পার্সোনাল যে রুম আছে বা যে দরজা দিয়ে আপনি এন্টার করছেন আপনার ফ্ল্যাটে, সেটাই দেখবেন। ফ্ল্যাটের যে মেন গেট আছে সেটা যেটা সবাই ইউজ করছে ওটা দেখার প্রয়োজন হয় না। ওকে। এন্ট্রান্স ক্লিয়ার তো প্রত্যেকের? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, এইবার আমরা একটু আজকে স্বাস্থ্য ঢুকি, স্বাস্থ্যেতে। সবটা তো আজকে ক্লিয়ার হবে না, স্বাস্থ্যটা বুঝতে পারবো না, কারণ কিছুটা আমি বাকি রাখবো নেক্সট উইকের জন্য। দেখুন, যে কোনো রোগ যখন আমাদের শরীরে আসে না, তখন এই তিনটে জিনিসের মাধ্যম দিয়ে প্রবেশ করে। যে আমাদের শরীর তিনটে ধাতু প্রধান: বাত, পিত্ত আর কফ। এই তিন ধাতু প্রধান শরীর। কোমর থেকে একদম পায়ের নিচ সম্পূর্ণ অংশটা এই পর্যন্ত আমাদের বাত প্রধান, অর্থাৎ বায়ু। বাত মানে বায়ু। কোমরের উপর থেকে একদম বুকের ঠিক নিচে অংশ পর্যন্ত এই জায়গাটা, পুরো পেট অংশটাকে নিয়ে পিত্তের জায়গা, পিত্তের এরিয়া। আর ঠিক তার উপরে বুক সহ মাথা একদম টোটাল এরিয়াটা, এটা কফের এরিয়া। এটা কফ, অর্থাৎ বাত, পিত্ত আর কফ, এই তিন ধাতু প্রধান আমাদের শরীর। এইবার যখন যেটা খারাপ, এখানে পাশে আমরা রোগ দেখতে পাচ্ছি যে রোগ কত প্রকারের হয়। বাত যদি কারোর খারাপ হয়, সেই বাত খারাপ থেকে, সেই জায়গা থেকে আমাদের ৮০ রকমের রোগ আসতে পারে। যদি বাত কারোর খারাপ থাকে, অর্থাৎ বায়ু যদি কারোর খারাপ হয়, সেখান থেকে ৮০ রকমের রোগ আসতে পারে। যদি কারোর পিত্ত খারাপ হয়, সেই পিত্ত থেকে আমরা ৪৬ থেকে ৫০ রকমের রোগের সম্মুখীন হতে পারি। আর যদি কফকে দেখি, কফ যদি কারোর খারাপ হয়ে থাকে, সেখান থেকে ২৮ রকমের রোগ আমাদের শরীরে প্রবেশ করবে। যদি এটাকে আমরা একটু হিসাব করে নিই, ৮০ প্লাস ৫০ কত হয়? 130। আর ওদিকে ২৮, 158। আমাদের টোটাল যত রোগ আছে না, যত রোগ আছে, এখন তোমরা অনেক রকম নতুন নতুন রোগের নাম শুনতে পাচ্ছি। যদি সবাইকে হিসাব করি, দেখবো যে প্রত্যেকটা রোগই ১৫৮ রকম রোগের মধ্যেই পড়বে। ১৫৮-র বেশিও না, ১৫৮-র কমও না। ঠিক যেরকম ৮৪ লক্ষ জনই আমরা জানি, তার বেশিও না তার কমও না, এই রোগের ক্ষেত্রেও ঠিক তেমনি ১৫৮-র বেশিও না কমও না। ১৫৮ প্রকার রোগই আমাদের কাছে বিদ্যমান আছে বর্তমানে। কেমন? তো এটা হচ্ছে আমাদের শারীরিক গঠন, এবং যেই যেই গঠনে বা যেই যেই অঙ্গে আমাদের যেই যেই ধাতুর বসবাস, সেই ধাতুকে আমাদের ব্যালেন্স করে চলতে হবে। বাস্তুর সঙ্গে সম্পর্ক কোথায়? বাস্তুর সঙ্গেও বাত, পিত্ত, কফের সম্পর্ক আছে। কোন অংশটা খারাপ হলে বাত খারাপ হয়, কোন অংশ খারাপ হলে পিত্ত খারাপ হয়, কোন অংশ খারাপ হলে কফ খারাপ হয়, এইবার এটা আমরা দেখব। খুব ভালো করে যদি এই চক্রটাকে আমরা একটু মন দিয়ে দেখি, জুম করে দেখাই, বুঝতে পারবেন। দেখুন, ওয়েস্টটাকে দুভাগে ভাগ করে নেওয়া হয়েছে, অর্থাৎ ২৭০ ডিগ্রিকে দুভাগে ভাগ করে নেওয়া হয়েছে। একটা অংশ গেছে কোন দিকে? নর্থের সাইডে, একটা অংশ গেছে নিচে সাউথের সাইডে।
ওয়েস্টের যে প্রথম ভাগটা এই জায়গা থেকে শুরু করে একদম নর্থকে দুভাগে ভাগ করা হয়েছে। তাহলে ওয়েস্ট থেকে নর্থ পর্যন্ত এই যে এরিয়াটা, এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে বাতের এরিয়া, অর্থাৎ বায়ুর এরিয়া, এই পুরো এরিয়াটা। কেমন? আবার নর্থের যে দ্বিতীয় ভাগ করা হয়েছিল, সেই ভাগ থেকে ইস্টের প্রথম ভাগ পর্যন্ত, নর্থ থেকে ইস্ট পর্যন্ত এই যে ভাগটা, এটা হচ্ছে ওয়েট কাফ। মানে এটা হচ্ছে যে আমাদের সর্দি কাশিগুলো হয় না, ঠান্ডা লেগে যাওয়া, যেগুলো ভিজে কফ বলি আমরা, মানে ভারী হয়ে যায় শরীর যে কফের মাধ্যম দিয়ে, এটা সেই কফ। কারণ কফের দুটো ভাগ আছে, এটা সেই কফটা। তারপর পূর্ব দিকের শেষ প্রান্ত থেকে শুরু করে একদম দক্ষিণের প্রথম প্রান্ত পর্যন্ত এই পুরো এরিয়াটা পিত্তের এরিয়া, এটা পুরো পিত্তের এরিয়া। তারপর বাকি দক্ষিণ থেকে পশ্চিমের শেষ অংশ যতটুকু পড়েছিল সেটা হচ্ছে ড্রাই কফ, মানে শুকনো কফ, শুকনো কাশি যেগুলো আমাদের হয়, ভীষণ লেগে গেছে শুকনো কাশি হচ্ছে, বা এমনি তো ঠান্ডা লাগলে শুকনো কাশি হয়, গলা শুকিয়ে যাওয়া ইত্যাদি যে ব্যাপারগুলো হয়, এই সমস্তগুলো ড্রাই কফ থেকে আসে। কেমন? তাহলে এখানে দুটো জিনিস পেলাম আমরা। কি পেলাম না, নর্থের শেষ অংশ থেকে শুরু করে ইস্টের প্রথম অংশ পর্যন্ত এই জায়গাটা ওয়েট কফ, মানে ভিজে কফ। আর দক্ষিণের শেষ অংশ থেকে শুরু করে পশ্চিমের প্রথম অংশ পর্যন্ত এটা হচ্ছে ড্রাই কফ বা ভিজে কফ। বাকি যে দুটো এরিয়া পড়ে থাকছে, এটা হচ্ছে একটা বাতের এরিয়া, একটা পিত্তের এরিয়া। শুধু কফের এরিয়াটাকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা ভিজে, একটা শুকনো, এইভাবে। এইবার বলুন আপনারা যে বাত, পিত্ত, কফ এই তিনটের এরিয়াটা বোঝা যাচ্ছে কিনা জোন অনুযায়ী। কফির এরিয়াটা আরেকবার একটু বললে ভালো হয়। কফের এরিয়া দুটো, একটা হচ্ছে নর্থের যে দ্বিতীয় ভাগ রয়েছে, নর্থের দ্বিতীয় ভাগ থেকে ইস্টের প্রথম ভাগ পর্যন্ত, অর্থাৎ ধরতে গেলে 0 ডিগ্রি টু 90 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি টু 90 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে ওয়েট কাফ আছে। কেমন? আর এদিকে দেখতে গেলে 180 ডিগ্রি টু 270 ডিগ্রি পর্যন্ত ড্রাই কাফ আছে। বাকি যেটা দুটো অংশ পড়ে থাকছে সেটা একটা ভাত, একটা পিত্তের এরিয়া। বুঝতে পেরেছি। আচ্ছা, অর্থাৎ পুরো ক্লিয়ার, ঠিক আছে। এইবার ভাত, পিত্ত, কফ এই তিনটে জিনিস পুরোটাই কিন্তু পঞ্চতত্ত্বের আধারে তৈরি হয়। কেমন? এই পঞ্চতত্ত্ব কোথায় আছে? পঞ্চতত্ত্ব আমাদের হাতেই রয়েছে, আমরা চাইলে একে ব্যালেন্স করতেই পারি। দেখুন, আমাদের যে 5টি আঙুল আছে, 5টি আঙুলের মধ্যেই 5টি তত্ত্ব রয়েছে। যেটা বুড়ো আঙুল রয়েছে আমাদের, সেখানে আমরা আগুন তত্ত্বকে দেখতে পাচ্ছি, মানে আমাদের বুড়ো আঙুলের মধ্যে অগ্নি তত্ত্ব উপস্থিত। আমাদের প্রথম যে আঙুলটি আছে, তর্জনী যেটিকে বলে থাকি, সেখানে আমাদের এয়ার এলিমেন্ট বা বায়ু তত্ত্ব রয়েছে। মাঝখানের যে আঙুলটি আছে সেটা হচ্ছে, মাঝখানের আঙুলটি আকাশ তত্ত্বের মধ্যে পড়ে। 4 নম্বর যে আঙুলটি আছে, যেটা অনামিকা বলি আমরা, সেটা হচ্ছে পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে। আর শেষ কনিষ্ঠা যেটা আছে সেটা আমরা ওয়াটার এলিমেন্টে পাই, মানে জল তত্ত্বে পাই। এই হচ্ছে 5টি আঙুল 5টি তত্ত্বকে ইন্ডিকেশন দেয়। এই 5টি আঙুলের দ্বারাই আমরা 5টি তত্ত্বকে কন্ট্রোল রাখতে পারি। আর 5 তত্ত্ব কন্ট্রোলে থাকলে ত্রিদোষ বা বাত, পিত্ত, কফ এরাও কন্ট্রোলে থাকে। এখানেও নানা রকম সিমটম কাজ করে। দেখবেন আমরা যখন কথা বলি, হাতের মধ্যে, আঙুলের মধ্যে বিভিন্ন রকম ভঙ্গিমা করি। এখান থেকে আমরা বুঝতে পারবো যে আঙুলের ভঙ্গিমা, কোন আঙুলটা আমরা বেশি ইউজ করি। যে আঙুলটা আমরা বেশি ইউজ করি না, সেই তত্ত্ব আমাদের শরীরে বেশি আছে। যারা দেখবেন বেশি তর্জনীকে ইউজ করে, তর্জনী দেখায়, আঙুল দেখিয়ে দেখিয়ে কথা বলে, অর্থাৎ এদের শরীরে বাত বেশি আছে, বাত ডিসব্যালেন্স হয়ে আছে, রোগ প্রচুর হবে এদের, কারণ বাত থেকে 80 রকমের রোগ পাচ্ছি আমরা। অনেকে পৃথিবী তত্ত্বের আঙুলে আংটি পরতে বেশি ভালোবাসেন, কারণ এটাকে আমরা রিং ফিঙ্গারই বলে থাকি, নামিয়ে রিং ফিঙ্গার। আমরা পৃথিবী তত্ত্বের আঙুলে আংটিটা পরি। যখন আমরা এই আঙুলটাকে বেশি করে সাজাচ্ছি, সুন্দর করে রাখার চেষ্টা করছি, বেসিক্যালি পৃথিবী তত্ত্বের আঙুল তো অনামিকাটা।
তো অটোমেটিক আমরা এখানে কি করছি না, পৃথিবী তত্ত্বকে নিয়েই পড়ে আছি। আর পৃথিবী তত্ত্বকে নিয়ে যখন আমরা বেশি মাতামাতি করবো, বেশি ইয়ে করবো, তখন আমাদের অটোমেটিক ওদিকে পিত্ত বাড়বে। পিত্তের সঙ্গে পৃথিবীর একটা বড় সংযোগ আছে, পিত্ত বাড়তে থাকবে। ওয়াটার এলিমেন্ট মানে যখন আমরা কোণে আঙুলকে নিয়ে বা কনিষ্ঠাকে নিয়ে বেশি মাতামাতি করবো, বেশি তাকে ইউজ করব, তখন জানতে হবে এর শরীরে ওয়াটার এলিমেন্ট মানে কফের জায়গা প্রচন্ড বেশি আছে। অর্থাৎ 5টা আঙুলের মধ্যে যে আঙুলটা আমাদের সর্বাধিক ব্যবহারে আসবে, সেই আঙুলটা সম্বন্ধিত তত্ত্বই আমরা বেশি ব্যবহার করে থাকি। আর ফায়ার বা মানে মধ্যমা, এই দুটো বুড়ো আঙুল বা মধ্যমা বেশি ব্যবহার করলে কি কি তত্ত্ব? যখনই আমরা বুড়ো আঙুলকে বেশি ব্যবহার করব, তখনই আমাদের শরীরে আগুন তত পিত্ত বেশি থাকবে। পিত্ত মানে আগুনকে বোঝায়। আর যখন দেখবেন আমরা মধ্যমা ইউজ করতে, আপনি খুব একটা লোককে দেখতে পাবেন না, খুব কম সংখ্যক লোকই আছে। আর মধ্যমা যারা বেশি ইউজ করে তাদের জানতে হবে এরা প্রচন্ড উদার প্রকৃতির, কারণ আকাশ তত্ত্ব প্রচন্ড হাই আছে এদের মতো উদার হয় না। আর মধ্যমাকে যে বেশি ইউজ করে তার 3টে তত্ত্বই, অর্থাৎ বাত পিত্ত কফ, 3টেই ব্যালেন্সে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত মধ্যমা খুব কম লোক ইউজ করে, মানে 1% বলা যেতে পারে। বুড়ো আঙুল এমন একটা আঙুল যেটা প্রত্যেকের সঙ্গে যায়, অর্থাৎ বুড়ো আঙুল ছাড়া আমরা কিছু করতেই পারবো না, তাই না? এবার প্রশ্ন আসতে পারে যে বুড়ো আঙুল সবাই ইউজ করে, প্রচন্ড পরিমাণে ইউজ করে, তাহলে কি সবার মধ্যে অগ্নি বেশি? না, বুড়ো আঙুলটা তো মানে কম্পালসারি, এটা ইউজ করতেই হবে। কিন্তু আমাকে দেখতে হবে সেই বুড়ো আঙুলের সঙ্গে আমি এই বাকি 4টে আঙুলের মধ্যে কোনটাকে বেশি ইউজ করছি, সেই তত্ত্বটা বেশি আমার মধ্যে প্রভাব বিস্তার করবে। বলছি যারা লেখালেখি করে তারা সাধারণত বুড়ো আঙুলের সঙ্গে তর্জনীটাই তো বেশি ইউজ করবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে তার তো লেখালেখি কাজ, তাহলে সে কি অন্য কি আর আঙুল ইউজ করবে? একটা উত্তর লুকিয়ে আছে। লেখালেখির কাজে শুধুমাত্র বুড়ো আঙুলের সঙ্গে তর্জনী ইউজ হয় না, সেখানে মধ্যমাটা ইউজ হয়। এই যে হ্যাঁ মধ্যমাটা হয়। হ্যাঁ, আগুন কি করে, পিত্ত কি করে? পিত্ত রজগুণকে বৃদ্ধি করে। রজগুণ মানে এগিয়ে যাওয়া, কাজে ফোকাস করতে সাহায্য করে। যে লেখালেখি করে তার ফোকাসটা, তার কনসেন্ট্রেশনটা কত হাই থাকে, 1 নাম্বার পয়েন্ট, যেটা বুড়ো আঙুল করতে সাহায্য করছে। দ্বিতীয়ত বায়ুর কাজ কি? তর্জনী যেটা যুক্ত হয়ে আছে, বায়ুর কাজ কি? এগিয়ে নিয়ে যাওয়া, একটা ফ্লো এর মাধ্যম দিয়ে। বায়ু সেটাকে ফ্লো দিচ্ছে, ফ্লোর মাধ্যমে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপর আসছে কে? মধ্যমা, আকাশ তত্ত্ব, যে উদারতার প্রতীক, যে উচ্চ মানের চিন্তা ভাবনা করতে সক্ষম। এই 3টেই কিন্তু সাহায্য করে লেখালেখির কাজে, কারণ লেখালেখি মানে তাকে ভাবনা চিন্তা করতে হয়, তাকে একটা ফ্লোতে লিখতেও হয়, আর লেখার মধ্যে তাকে স্পিডও রাখতে হয়, তাকে ইচ্ছা শক্তি রাখতে হয়, তার কনসেন্ট্রেশনও রাখতে হয়। আর এই 3টে তত্ত্বকেই তো লাগবে সেখানে। মানে কনসেপ্ট ধরতে পারছেন কোন কনসেপ্টের কথা বলছি? কোথায় বুঝতে পারছেন না বলুন এখানে। এটা একদিনে বুঝতে পারবে না, যদিও আমার ভুল, একদিনে আপনারা ধরছে। বলছি এর সঙ্গে বাস্তুর কি সম্পর্ক? আসছে, আগে এটা বুঝে বলুন, বাস্তবে আমি আসছি। ওই যে যে বাস্তু পুরুষের যে ছবিটা চক্রের মধ্যে দেখাচ্ছিল না, হ্যাঁ, ওইখানে ওইটার পর আমি মিউট হয়ে গেছিলাম, আমি না কিছু শুনতে পাই না, আমি ভাবছি বোধহয় কোনো কম্পিউটারে গন্ডগোল হচ্ছে। তারপরে বেরিয়ে গিয়ে জয়েন করলাম, তখন দেখলাম হাতে ছবিটা, ওখানে কি বলেছিলেন কিছু শুনুন। এখানে আমি 5টি তত্ত্ব নিয়ে বলেছি, আমি রেকর্ডিং দিয়ে দেবো, অসুবিধা নেই, অনেকটাই ক্লাস হয়ে গেছে মাঝখানে, যা, চিন্তা নেই। ঠিক আছে। আচ্ছা, যদি কারোর মধ্যমা মানে ইউজ করে বেশি, তার 3টে তত্ত্ব ব্যালেন্স বলছে, কিন্তু অন্য যে কোনো আঙুল ব্যবহার করলেই তার সেই তত্ত্বটা খারাপ, এটা বুঝবো? সেই তত্ত্বটা বেড়ে আছে, বাড়া হয়ে আছে, ও আচ্ছা, সেটা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে। ওকে। কিন্তু এই যে ওয়াটার এলিমেন্ট যেটা আছে, মানে যেটা কনিষ্ঠ কনিষ্ঠ অঙ্গুলি যেটা, ওটা তো খুব কমই ইউজ হয়, তাহলে সেক্ষেত্রে এটার প্রভাব কিরকম হবে?
কনিষ্ঠাঙ্গুলি খুব কমই ইউজ হয়, তখনই খুব কম ইউজ হবে যাদের বাত কম থাকবে। মানে কনিষ্ঠাঙ্গুলি তারাই সব থেকে বেশি কম ইউজ করবে যারা তর্জনীর ইউজ বেশি করে। যারা তর্জনী ইউজ কম করবে তারা কনিষ্ঠার ইউজ বেশি করবে, অটোমেটিক হবে এটা। কারণ তর্জনী বায়ুকে বোঝাচ্ছে, অর্থাৎ বাতকে বোঝাচ্ছে, আর কনিষ্ঠা ওয়াটারকে বোঝাচ্ছে। কনিষ্ঠ অঙ্গুলি মানে কিরকম কাজে ইউজ হয়? দেখুন, নর্মালি আমরা যখন কথা বলি না, আমরা যখন হাত নেড়ে নেড়ে কথা বলি তখন একটা আঙুল ওঠে, তর্জনী ওঠে বেশিরভাগ ক্ষেত্রে, মানে 90% লোকের তর্জনীই ওঠে। কারণ এটা অহংকারের প্রতীক, এক নাম্বার, আর দ্বিতীয়ত সে তার তেজ, তার প্রতিষ্ঠাকে বোঝাচ্ছে। আর এটা বায়ুই করতে পারে একমাত্র, দমিয়ে রাখা যাকে বলে। আর কনিষ্ঠা সবাই তোলে না, কারণ কফ যে ব্যাপারটা থাকে, কফটা সবার প্রচন্ড পরিমাণে বেড়ে থাকে না। বায়ুটাই সবার, বায়ুর অংশ সব থেকে বেশি। কোমর থেকে পা পর্যন্ত পুরো অংশটাই বায়ু, আর কফের অংশ কইটুকু আছে, বুক থেকে মাথা পর্যন্ত খুব ছোট্ট অংশ। এই জন্য কনিষ্ঠা সবাই ইউজ করে না। 90-100 জনের মধ্যে 2 জন কি 3 জন কনিষ্ঠাকে ইউজ করে খুব বেশি। অনেকে দেখবেন আছে এরকম, আপনি কথা বলছেন তর্জনী তুলে, সে কথা বলছে কনিষ্ঠাকে তুলে। আছে এরকম লোক, সে তুলছে কনিষ্ঠাকে কিন্তু দেখে মনে হচ্ছে তো তুলছে, অ্যাকচুয়ালি না 5টা ওই আমরা ছোটবেলায় আড়ি 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 ভাব 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 ওইতেই কনিষ্ঠ ব্যবহার করেছি, আর করিনি। এখন কোনটা ব্যবহার করেন? এখন কোন আঙুলটা সব থেকে আগে ওঠে? এখন তো তর্জনী। তর্জনী। তর্জনী ওঠে। তর্জনী ওঠে মানে আমি আর ব্যাখ্যা করলাম না। আচ্ছা, যাকে এইবার আসি এদের সঙ্গে বাস্তুর সম্পর্কটা কোথায়। দেখুন, এইখানে এই জিনিসটা যদি একটু ভালো করে খেয়াল করি আমরা, যে এলিমেন্ট আমাদের শরীরে বাড়া থাকবে সেই প্রকারের রোগ আসবে। মানে যদি আমাদের বাস্তুর মধ্যে ওয়াটার এলিমেন্ট খুব হাই হয়ে যায়, খুব বেড়ে যায়, তখন কিডনি অ্যান্ড ব্লাডারের প্রবলেম আসবে। যখন এয়ার এলিমেন্ট প্রচন্ড হাই হয়ে যাবে বা প্রচন্ড কমে যাবে, তখন প্রবলেম আসবে লিভার আর গল ব্লাডার। ফায়ার এলিমেন্ট প্রচন্ড বেড়ে গেছে বা প্রচন্ড পরিমাণে কমে গেছে, তখন হার্ট অ্যান্ড স্মল ইন্টেস্টাইনের প্রবলেম আসবে। আর্থ এলিমেন্ট যখন প্রচন্ড বেড়ে যায়, খুব হাই এনার্জেটিক হয়ে যায় বা কমে যায়, তখন স্টমাক অ্যান্ড স্প্লিনে প্রবলেম আসবে। যখন আমাদের স্পেস এলিমেন্ট, আকাশ তত্ত্ব প্রচন্ড বেড়ে যায় বা কমে যায়, তখন প্রবলেম আসবে লাংস অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। এইবার এই ছকের সঙ্গে হাফটা মিলবে কিভাবে? বাস্তুর মধ্যে আপনার এই 5টা এলিমেন্টের সঙ্গে আপনার হাতের কানেকশন আছে। যখন বাড়ির মধ্যে যে এলিমেন্ট আপনার হাই থাকবে, তখন আপনি আপনার হাতের সেই আঙুলটাকে বেশি ইউজ করবেন, বা কম থাকবে মানে আপনার বাড়িটা যে ডমিনেটেড হবে আর কি, যে তত্ত্বের আন্ডারে পড়বে পুরোপুরি ভাবে। এই 5টি তত্ত্বের মধ্যে কোনো একটি তত্ত্ব তো রাজা হবে আপনার বাড়িতে। 5 জনের মধ্যে নয় পৃথিবী হবে, নয় বায়ু হবে, নয় আকাশ হবে, নয় আগুন হবে, নয় জল হবে। কেউ না কেউ তো আপনার বাড়িতে রাজত্ব করবে, যার রাজত্বে বাকি 4 তত্ত্ব কাজ করবে। তো যে তত্ত্ব আপনার বাড়ির রাজতত্ত্ব হবে বা রাজা হবে, আপনি সেই আঙুলটাকেই বেশি ইউজ করবেন। আর এখান থেকেই বুঝতে পারবেন পরবর্তীতে আপনার শরীরে কি রোগ আসতে পারে। কারণ যে তত্ত্ব হাই থাকবে প্রচন্ড পরিমাণে, আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, সেই সমস্ত রোগগুলোকে নিয়ে আসবেন। ম্যাচ করা যাচ্ছে কিছু? নব্বর দিয়ে যাচ্ছে, জানি একটু কঠিন হয়ে গেছে জিনিসটা। একটা মানুষের পক্ষে একটা মানুষের কতগুলো তত্ত্ব হাই হতে পারে ম্যাক্সিমাম? একটা একটা মানুষের আহ, ম্যাক্সিমাম কটা তত্ত্ব হাই হতে পারে? ম্যাক্সিমাম 2টো। আচ্ছা, 2টোর বেশি দেখা যায় না। সেটা যে কোনো নাকি একটার সঙ্গে একটা লিঙ্ক হবে? যে কোনো হতে পারে সেটা।
তবে যে কোনো বলা ভুল হবে। যদি কারোর ফায়ার এলিমেন্ট মানে পিত্ত খুব স্ট্রং হয়, তার কখনোই ওয়াটার বা কফ স্ট্রং হতে পারে না। যার পিত্ত স্ট্রং হবে তার বায়ু স্ট্রং হবে, অথবা তার আর্থ স্ট্রং হতে পারে পিত্তের সঙ্গে। ওয়াটার কফ তখনই স্ট্রং হবে যখন স্পেস এলিমেন্ট খুব স্ট্রং হবে। মানে এরা যখন একটা স্ট্রং হবে আর দ্বিতীয় যখন স্ট্রং হচ্ছে, মানে জানতে হবে একে অপরের মিত্রতা আছে। মিত্র ছাড়া দুটো এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ওটাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ। দুটো মিত্র বলছি যে একসাথে স্ট্রং হাতের হবে। বলুন। বলছি যে হাতের ছবিটা আর এই যে বাস্তু অ্যান্ড আয়ুর্বেদা, হ্যাঁ। এই এই দুটো ছবি পাশাপাশি রেখে একটু দেখালে ভালো হয়। তথাস্তু। না, হাতটা ডান দিকে, এই বাঁ দিকে, হাতটা বাঁ দিকে। আচ্ছা, তাই হোক। দেখুন, আচ্ছা, ছবিটা যেটা দেখলাম এতে যে ওয়াটার ওয়াটার এলিমেন্টে হলে মানে স্ট্রং হলে কিডনি আর অ্যান্ড ব্লাডারের যে সমস্যা, কিন্তু আমি এমন একজনকে জানি যার ওই যে কনিষ্ঠ আঙুল ওরকম মানে ইউজ যে বেশি করে সেরকম না, অথচ তার এই সমস্যাটা আছে। কনিষ্ঠ আঙুল বেশি ইউজ বলতে কিরকম ইউজ বলছেন আপনি? যার আমি তো আমি তো সেটাই। থাকবে, যার কিডনি ব্লাডারের সমস্যা থাকবে, তার কনিষ্ঠাটাকে চেক করবেন, নয় সেটা বাঁকা হবে, নয় সেটা ছোট হবে, মানে বাকি 4 আঙুলের সঙ্গে তার সামঞ্জস্যতা আসবে না। যে তত্ত্বের প্রভাবে যে রোগটি আসবে না, তার সঙ্গে সেই আঙুলের বাকি 4 আঙুলের সঙ্গে সেই আঙুলের সামঞ্জস্যতা মিলবে না, কোথাও না কোথাও গিয়ে সেটা মিসম্যাচ করবে। হতেই পারে সে ইউজ করে না, ঠিক আছে, ইউজ নাই বা করলো, কিন্তু আঙুলে তার প্রভাব দেখা যাবে। মানে তত্ত্বটা খারাপ হলে আঙুলটারও কিছু ডিফেক্ট থাকবে। অবশ্যই থাকবে। সেই ডিফেক্টটা কি 12 মাসই থাকবে, মানে জন্মভর থাকবে, নাকি কখনো কখনো যখন যখন সেই তত্ত্ব খারাপ হবে তখন তখন ডিফেক্ট গুলো আসবে? যখন যখন সেই তত্ত্ব খারাপ হবে বা যখন যখন সেই রোগটা শরীরে আসবে, তখন আঙুল সিমটম দিয়ে দেবে আগে থেকে। হ্যাঁ। বলছি এর কি শুধু খারাপ দিকই আছে, ভালো দিক কিছু নেই? কেন নেই? ভালো দিকটা শুনি। যদি এই তত্ত্বগুলো ব্যালেন্সে থাকে তখন সব ব্যালেন্সে থাকবে, অসুবিধা কিছু নেই। আমাদের কাজই তো ব্যালেন্স করা। হ্যাঁ, এর সঙ্গে এক একটা মানুষের থাকে না, বুড়ো আঙুল দুটো হয়, মানে একটা বুড়ো আঙুলের সঙ্গে আরেকটা বুড়ো আঙুল না, ছোট্ট ওগুলো করে বেরোয়। ওগুলো ওর কি আলাদা, কোনো ওগুলো যোগ ব্যতিক্রম। আছে? ওগুলো ব্যতিক্রম। ওগুলো কোনো যোগ নেই তো? না, ওটা ব্যতিক্রম। আচ্ছা। এটা ক্লিয়ার তো মোটামুটি? এবার আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। হুম। এটা আজকে আমি ব্যাখ্যা করব না, শুধু আপনারা এটাকে নিয়ে নিন বা এটাকে বোঝার চেষ্টা করুন। আমি জাস্ট 2 থেকে 3 মিনিট থেকে স্ক্রিনে রাখবো, তারপর অফ করে দেবো। এটা ডিটেলসে আলোচনা করবো পরের ক্লাসে।
মানে এটা কি মানে যে এই দিকগুলো যাদের সমস্যা আছে তাদের বা যাদের এই রোগগুলো আছে, এই যে 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 অর্গানের রোগগুলো হচ্ছে, সেই দিকগুলো তাদের খারাপ হবে বা দিকগুলো খারাপ থাকলে রোগ হবে? একদমই তাই, একদমই তাই। যে অর্গানের সঙ্গে যে দিকগুলো লেখা আছে সেই দিকগুলো যদি খারাপ থাকে সেই পার্টিকুলার অর্গানে প্রবলেম আসবে বা এটা যার চার্টে সাপোর্ট করবে তারই হবে। হ্যাঁ, একদম। আচ্ছা, তাহলে তাহলে আমরা যে রাশিচক্রের যে আমাদের ডেটা আছে সেখানেও তো আমরা প্রত্যেকটা এক একটা ভাবের সঙ্গে এক কিছু অঙ্গ মানে কিছু অর্গান যুক্ত করি আমরা কিছু অঙ্গ এটা সেটা আর এটার মধ্যে তাহলে ব্যালেন্স হতে হবে তো। হ্যাঁ, অবশ্যই ব্যালেন্স তো করবে, কারণ দেখুন যখনই বাস্তুর সঙ্গে মেলাবো তখন জন্মছক লাগবে, তখন ছকের সঙ্গে হ্যাঁ। মিলিয়ে এটাকে করতে হবে, সেটাকে অ্যাস্ট্রো বাস্তু বলে। কেমন? হুম। কিন্তু যখন আমি হুম। সার্বজনীন ভাবে দেখছি তখন আমাকে এই ভিত্তিতে বিচার করতে হবে, আচ্ছা। আমি তখন ছকে যাব না। হ্যাঁ, কারণ আমরা ধরুন ছকেও তো মোটামুটি 12খানা ভাবকে এবং তার সঙ্গে গ্রহগুলোকে, সেই গ্রহগুলো কিছু কিছু অর্গানের কারকতা আছে বা ভাবগুলো তো আছে, সেইগুলো আমরা যখন সব বিচার করি। বিষয়টা হচ্ছে সাপোজ এসএসডব্লিউ যদি দেখি, আমি এসএসডব্লিউ কারোর খারাপ আছে, এসএসডব্লিউ খারাপ আছে মানে সেই বাড়িতে কারোর না কারোর দাঁতের প্রবলেম থাকবেই। আর একবার বলুন। এসএসডব্লিউ জোনটা যার খারাপ হবে বাড়িতে, মানে খারাপ বলতে কি খারাপ, যদি এসএসডব্লিউ জায়গাতে কোনোভাবে আমরা বাসনপত্র রাখি বা রান্না বান্না করে খাবার সেখানে রাখি, মানে খাবার রিলেটেড কোনো জায়গায় যদি এসএসডব্লিউতে আমরা করি, কারোর না কারোর দাঁতের প্রবলেম সেখানে আসবেই, সেটা ছকে থাক বা না থাক। আচ্ছা আচ্ছা। বাস্তুর মূল বিষয়টা এইখানে, বাস্তু এই এই যে পার্টিকুলার দিকগুলোতে এই যে রোগগুলো লেখা আছে না, এগুলো আসবেই, মানে সেটা ছকে থাক বা না, ছকে থাকলে 100% আসবে আর সঠিক সময়ে আসবে, আর ছকে যদি না থাকে রোগটা আসবে হয়তো কিছু পার্সেন্ট কমে আসবে কিন্তু দেবে। আর ছক খুব ভালো আছে, বৃহস্পতি একদম মারাত্মকভাবে স্ট্রং আছে, তাহলে কোথাও না কোথাও গিয়ে কেটে যায়, তবে অনেক ভোগান্তি থাকে, অনেক পরিশ্রমের পর কাটে, এমনি এমনি কাটে না। আপনার ছকে আছে কোনো রোগ, সেটা নাও হতে পারে, কিন্তু বাস্তুতে আছে সেটা হবেই, আটকানোর ক্ষমতা ছকেরও নেই, এটাই তফাৎ হয়ে যায় জ্যোতিষের সঙ্গে বাস্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে হ্যাঁ, বাস্তুর ক্ষেত্রে সময়টা জ্যোতিষে যেরকম সময় উল্লেখ করে বলে দেওয়া যায় যে ওই সময় হবে, বাস্তুর ক্ষেত্রে সেটা সময় উল্লেখ করে বলা যায় না, কিন্তু হবেই এটা বলা যায়। থাকছে না। যদি আপনাদের মধ্যে এই কোনো অর্গানে প্রবলেম কারোর থেকে থাকে, পার্টিকুলার সেই দিকটাকে একবার চেক করে নেবেন। আরো আছে ইন্টারেস্টিং জিনিস, আরো আছে, নেক্সট ক্লাসে আমরা দেখবো, এটা একটা ট্রেলার মাত্র। এই আঙুলের ক্ষেত্রে যেটা বললেন, হঠাৎ করে কোনো মানে ধরুন নর্মাল ছিল, সবকিছুই ঠিকঠাক ছিল, হঠাৎ করে ধরুন আপনার একটা আঙুল একটু বেঁকে যাচ্ছে বা কোনো একটু প্রবলেম করছে, ব্যথা হচ্ছে, এগুলো কি ইন্ডিকেট করছে যে ওই রোগটার দিকে এগোচ্ছি? অবশ্যই, অবশ্যই এগুলো ইন্ডিকেশন, প্রথম ইন্ডিকেশন এগুলো। আঙুল যখন আচ্ছা, দেখছেন ওরকম ইন্ডিকেশন দিচ্ছে, তার মানে রোগটা এখনো পুরোপুরি অ্যাটাক করেনি, অ্যাটাক করছে, এখনো সময় আছে, সারানো সম্ভব। বুঝতে পেরেছি।
থ্যাংক ইউ। ইন্ডিকেশন শুধু আঙুল কেন, আঙুল দেয়, জিভ দেয়, চোখ দেয়, কানও ইন্ডিকেশন দেয় আগে থেকে, শুধু আমরা সেই ভাষাগুলো বুঝি না, তো এই আমাদের প্রবলেম। কান কি করে? কানের কালার চেঞ্জ হয়ে যায়। কানের কালার চেঞ্জ হয়? হ্যাঁ, কি আশ্চর্য, কখনো খেয়ালই করিনি আমরা। কালার কালার হ্যাঁ, কি করে change? কান লাল হয়ে যায় শুনেছি, এরকম কালার চেঞ্জ হয়ে যায়। কানের কালার চেঞ্জ হয়ে যায়, পরের দিন দেখাবো ওটা। না জিভের স্যার মুখের কালার চেঞ্জ হয় এটা শুনেছিলাম, মুখের কালার চেঞ্জ হয় এটা জানি, বিভিন্ন গ্রহের প্রভাবে মুখের কালার চেঞ্জ হতে থাকে, শুধু গ্রহের এটা আমি নিজের ক্ষেত্রেও দেখেছিলাম, মুখের কালার চেঞ্জ হয়ে যায়। আর আমার যখন রাউন্ড দশা শুরু হলো তখন হঠাৎ করেই আমার মুখটা, মানে ছবিগুলো দেখে পাশাপাশি বলতে হঠাৎ মুখটা অকারণে কালো হতে শুরু করলো, কেন বুঝতে পারতাম না, পরে বুঝতে পারলাম যে রাউন্ড দশা যখন শুরু হলো। এখনো ফর্সা ওই হয়নি। গান আমি শুনি না, ফর্সা তো হওয়ার চান্স নেই আমার, তো সম্ভাবনা নেই, কিন্তু ওই কালোর মধ্যে আরো কালো হয়ে গেল, মানে ছবিগুলো বসালে পাশাপাশি, মানে ওই ওই একটা যদি 5 বছর স্প্যান নিয়ে যদি পরপর বসাই তাহলে বুঝতে পারি। ঠিক যখন রাহুল দশাটা শুরু হলো তখন হঠাৎ করে কেন জানি না পার্টিকুলার একটা সেই এই কালোটা কিরকম একটা কালো ছিল, মুখের মধ্যে কেমন যেন দিয়ে হতে শুরু করে, এটা পরে বুঝতে পারলাম। প্রতিদিন একটা করে কমলা লেবু খান, রাহু কেটে যাবে, মানে প্রভাবটা কমে যাবে আর কি। খাবারের সঙ্গে না গ্রহের সম্পর্ক থাকে, যে গ্রহটা খারাপ আছে সেই গ্রহ যে খাবারটাকে ইন্ডিকেশন দেয় বা তার যে প্রিয় খাবার, যদি সেটা আমরা প্রতিদিন একটা করে খাই ছোটখাটো, অটোমেটিক তার প্রভাব কমে যায়। আচ্ছা আচ্ছা, এটা আমার জানা ছিল না, এটা জানা ছিল না। রাহু একটু লেবু টেবু খেতে ভালোবাসে আর কি, টক জাতীয় জিনিস, আর কখনো কখনো খুব ঝালও পছন্দ করে। তো দেখ, টকটা আমাদের শরীরের পক্ষে ভালো, তো যদি প্রতিদিন একটু করে লেবু খাওয়া যায়, মানে বিশেষ করে কমলা লেবুর ক্ষেত্রে, ধীরে ধীরে রাহু অনেকটা কমিয়ে দেয় নিজের ক্ষতিকারক প্রভাব। প্রতিকার কেবলমাত্র ধারণই হয় না, সেবনেও না হয়। না, সেটা 100 বার, 100 বার সেটা মানে 100 বার ধারণের প্রতিকার, এবং একটু সত্যি কথা বলতে ধারণের প্রতিকারটা বোধহয় আমাদের এই পূর্ব ভারতের দিকে চলটা বেশি আছে, ওই পশ্চিম ভারতে দেখেছি খুব পরিমাণটা কম একদমই তাই। ধারণের। মানে পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে, ওদের ওখানে এই আপনি খাওয়ার বললেন, খাওয়ার, লাইফস্টাইল, কাজকর্ম, এইসব দিয়ে প্রতিকারের ব্যবস্থাটা ওরা বেশি ইম্পর্টেন্ট মনে করে রাদার দ্যান ধারণ। একদমই তাই, কারণ ধারণটা খুব বেশ কম। ওরা থিওরিটা বুঝে গেছে যে যে কর্মের জন্য হ্যাঁ আমাকে কর্মের কাজ কর্ম হ্যাঁ, করতে হবে। মানে আমি দেখেছি ওরা মানে ওই লাইফস্টাইল, খাওয়া দাওয়া, ঘুম থেকে ওঠা, কোনো একটা কাজ আমরা প্রত্যেকে হয়তো সেই কাজটা করি, কিন্তু সেটাকে একটা স্পেসিফিক টাইম স্প্যানের মধ্যে বেঁধে দেওয়া, একটা দিনের মধ্যে বেঁধে দেওয়া, সেইগুলো করে ওরা প্রতিকার করার চেষ্টা করে। এবার আমাদের এখানে দেখেছি পাথর দেওয়ার জন্য সবাই একেবারে, এখানে গল্প আছে অনেক কিছু, অবশ্য সেটা আনফর্চুনেটলি সত্যি, আর ইন্ডাস্ট্রি চলছে পুরো এর উপর বিশেষ বেশ করে না, ঠিক। কারণ এখানে বড় বড় অ্যাস্ট্রোলজার আমি দেখেছি, আমি অনেক অ্যাস্ট্রোলজার দেখেছি, বড় বড় অ্যাস্ট্রোলজার পাথরের রতি পর্যন্ত লেখে না যাতে আপনি বাইরে থেকে না কিনতে পারেন, কত রতি লাগবে সেটা পর্যন্ত লেখেন। যাক, আমরা শিখছি, আমাদের উদ্দেশ্য সাবধান হয়ে থাকা, মানুষকে সাবধান করা, এটাই আমাদের কেউ উদ্দেশ্য। যদি আমরা রেগে যায় অত্যাধিক, এটা কিসের লক্ষণ? বুঝলাম না। বলছি রেগে যায়, একটুতেই রেগে যায়, প্রচুর মাথা গরম, প্রেসার আছে, হাই প্রেসার, এটা কি ধরনের রোগের লক্ষণ? অগ্নি হাই আছে, অগ্নি কোনটা ঠিক করে, আচ্ছা। অগ্নি প্রচন্ড বাড়া আছে, অগ্নিটাকে কমিয়ে দিন, ব্যালেন্সে নিয়ে আসুন, ঠিক হয়ে যাবে। ও আচ্ছা। আচ্ছা স্যার, এই রাগটা বলে অঙ্গরাগ যোগ থাকলে নাকি, রাহু মঙ্গল একসঙ্গে থাকলে নাকি, বা রাহু মঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময় হলে ঠিক। এইগুলো হয়? অঙ্গার যোগ থাকলেও রাগ প্রচন্ড পরিমাণে হয়, রাহু মঙ্গলের যোগ যদি হয় প্রচন্ড পরিমাণে রাগ হয়, মানে যাকে বলে বিভৎস, বিভৎস রাগ। আর অঙ্গার যোগ যার থাকবে তার অগ্নিকোণ কোনো না কোনো ভাবে ছেড়ছাড় হবেই হবে। আচ্ছা, অঙ্গার, আর একটা কথা। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলো বলছি এই যে রোগগুলো আছে, এর মধ্যে কি জন্মগত কোনো রোগ কে ধরা হবে না, হবে না? নিশ্চয়ই হবে, যদি জন্মের সময় সে জন্মগত
হ্যাঁ, একই ব্যাপার তো। যদি জন্মের সময় সেই বাচ্চার সেই বাড়ির পার্টিকুলার সেই দিকটা খারাপই থাকে, অতএব জন্মগত সেই অঙ্গে কোনো না কোনো ছোটখাটো বড়সড়, ওটা ডিপেন্ড করে দোষটা কতটা আসে তার উপরে, প্রবলেম থাকবে। হ্যাঁ, যেমন ধরো আমি বুঝতে পারলাম না, যেমন ধরো কারণ কিডনি সাধারণত দুটো হয়, ধরো হ্যাঁ, কেউ জন্মগত একটা কিডনি নিয়ে জন্মালো, তার মানে তার তাহলে সেই দিক খারাপ। অবশ্যই যদি কিডনির সমস্যা নিয়ে সে জন্মগ্রহণ করে তার মানে 100% ওই পার্টিকুলার অগ্নিকোণে কিছু না কিছু প্রবলেম তো থাকবেই। এমনি এমনি সে তো কিডনি ছাড়া জন্মাবে না বা কিডনি প্রবলেমে জন্মাবে না। আচ্ছা, তার মানে বংশগত রোগগুলো ছাড় পাবে না। না, আচ্ছা, এবার ধরো বংশগত রোগ ছাড় পেলো না, ঠিক আছে, এবারে তো সেই দিকটা ঠিক করা হলো, তখন সেই বংশগত রোগ তো তো তার পরবর্তীকালে তার প্রজন্মে আসবে না। তার পরের জেনারেশন থেকে সেটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা বারবার বলি না যে বাস্তু থেকে সমস্ত কিছু বিচার করা সম্ভব। বংশগত, জিনগত, 7 পুরুষ আগে 10 পুরুষ পরে, সবটাই এখান থেকে নির্ধারণ করা যায়। ঠিক আছে। তাহলে তো মানুষের অনেক, হ্যাঁ, তাহলে তো মানুষের অনেক ইয়ে হবে, এগুলো হ্যাঁ, বংশগত রোগগুলোকে আটকানো যাবে। অবশ্যই যাবে, অবশ্যই যাবে। বাস্তুটা ওই বারবার ফাউন্ডেশনটা সেটা পড়াই সবাইকে যে তখনকার দিনে এটা আয়ুর্বেদ বা আচার্য যারা যারা চিকিৎসক ছিলেন তাদেরকে এটা কেন পড়ানো হতো, তাদের জন্য এটা কেন কম্পালসারি ছিল, এই জন্য কম্পালসারি ছিল যে প্রথম চিকিৎসা এখানে, দ্বিতীয় চিকিৎসা শরীরে। আমরা তো শরীরের চিকিৎসা করতে পারবো না, আমাদের কাছে সার্টিফিকেট নেই, ডিগ্রি নেই, জ্ঞানও সেরকম নেই। তো আমরা প্রথম চিকিৎসাটা করব, মূল জায়গায় চিকিৎসা করবো আমরা। বাকি শারীরিক চিকিৎসার জন্য প্রচুর ডাক্তার আছে। কেমন তো, ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ, আচ্ছা, রাগ অগ্নিকোণটা কিভাবে কন্ট্রোল করবো, রাগ যেটা বলছি আর কি, অগ্নিকোণ রাগ বা প্রেসার হাই, তা কিভাবে ওটাকে কন্ট্রোল করা যাবে, রাগ বা রাগ যে ব্যাপারটা হচ্ছে আর কি। বড় জটিল প্রশ্ন, অগ্নিকোণ কি করে কন্ট্রোল করবো? প্রেসার হাই বা এরকম উত্তেজিত রাগ সবসময়, এটা কিভাবে কন্ট্রোল করা যাবে, অগ্নিকোণে কিভাবে প্রতিটা রাখবো। অগ্নিকোণে ইয়েলো কালারের রং করে দিন, অথবা আপনার যে গ্যাস ওভেনটা অগ্নিকোণে রাখা আছে সেখানে একটা গ্যাস ওভেনের নিচে একটা ইয়েলো কালারের পাথর দিয়ে দিন, ব্যাস। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক তাহলে। জানি কৌতূহল হচ্ছে অনেক কিছু জানার, অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। এটা ট্রেলার ছিল, সিনেমাটা পরের সপ্তাহে দেখাবো। হ্যাঁ, একটু দেখে নি, নেক্সট উইকে তাহলে এটা নিয়ে একটু প্রশ্ন থাকবে। একদম একদম। একদম, তো এখানেই আমরা ছাড়ি তাহলে, আজকে সমাপ্ত করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আজকে নতুন কিছু পেলাম তো নাকি? ইন্টারেস্ট আছে? অনেক কিছু পেলাম, অনেক কিছু পেলাম। অবশ্যই, অবশ্যই। এই তো সবাই মেডিকেল সায়েন্সে ঢুকেছি, এখন অনেক এগুলো অনেক কিছু তো ঢুকতে হবে আমাদের। খাইয়ে তো দিলে এবার হজম করতে হবে। খাওয়ার পরে পর্যালোচনা বসতে হয়, হজম এমনি হয়ে যাবে। না না, ওর ওর হজম হয়ে যাবে, ওর হজম। ঠিক আছে, যদি হজম না হয় অসুবিধা নেই, পরের সপ্তাহে হজম না খাবো। না, হজম হয়ে যাবে, হয়ে যাবে, করে ফেলবো, হজম করে ফেলবো, তারপর তুমি তো আছো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখছি, আবার হুম, পরের সপ্তাহে নতুন ভাবে আসবো, কেমন? হুম, থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি।